মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর, যেটা মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং একাদশ ঘর যেটা বৃশ্চিক রাশি। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এতদিন ভাগ্যের ঘর কন্যা রাশিতে অবস্থান করছিল, শনির সাথে সমসপ্তম যোগ ছিল। তো এই যোগটা তো এবার ভঙ্গ হচ্ছে এই 13 তারিখে, 13ই সেপ্টেম্বর 2025 মঙ্গল রাশি পরিবর্তন করছে, একদম চলে আসবে কর্মের ঘরে। এর আগে বিভিন্ন রকমভাবে দেখলাম মঙ্গলের পরিবর্তনগুলো, তো কোনোটা পরিবর্তনই এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতটা ফেভারে ছিল না, কারণ মঙ্গলের অবস্থানগুলো কোনোভাবেই ভালো ছিল না এই মকর রাশির ক্ষেত্রে। 7.5 তো পার হয়েছে, 7.5 যে ইফেক্ট, শনির যে একটা প্রভাব, সে প্রভাব তো দূর ছিল, কিন্তু মঙ্গল কিছুতেই পিছন ছাড়ছিল না এই মকর রাশির। অবশেষে মঙ্গল এবার ভালো পজিশনে আসছে মকর রাশির ক্ষেত্রে, কর্মের ঘরে অবস্থান করবে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কর্মের ঘরে অবস্থান করা মানে লাভের ঘরের অধিপতি তো স্বয়ং মঙ্গলদেব, তারপর আবার চতুর্থ ঘরের অধিপতি তো কর্মের ঘরে এবার অবস্থান করছে 13ই সেপ্টেম্বর থেকে। তো যাই হোক, মঙ্গলের প্রভাব নিয়ে আজকে আলোচনা করব। মঙ্গলের এই পরিবর্তনে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে আবার সাবধানও থাকতে হবে, এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রোচক তথ্য জানতে পারবেন। আজকে 3টি নক্ষত্র চিত্রা, স্বাতী এবং বিশাখাকে নিয়ে বিশেষভাবে তুলে ধরব। তো তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। তো মঙ্গল এই পরিবর্তনটা হবে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে এবং অক্টোবরের 27 তারিখ পর্যন্ত তার এই পরিবর্তনের সময়সীমা। মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, এবং যে জিনিসটা তৈরি হচ্ছে এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে শনির সাথে সমসপ্তম যোগ ভঙ্গ হলো, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকলো মঙ্গলের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আবার মঙ্গল কিন্তু কর্মের ঘরে অবস্থান করে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশির উপরে থাকছে, এবং সপ্তম দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে মঙ্গলেরই মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং অষ্টম দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ঘরে, সেটা হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ অবস্থান করছে কোথায়? তুলা রাশিতে, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। তো অবস্থান করছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিতে, আবার শুক্রদেবের সাধারণ রাশিতেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে এই সময়কালে। এবার এই মঙ্গলের উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরেও থাকছে, সেরকম কিন্তু রাহুর উপরেও থাকছে, এবং রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির আবার নবম পঞ্চম যোগ, মঙ্গলের সাথেও নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। এবার যে ত্রিকোণটা তৈরি হয়েছে, মঙ্গল তো কর্মের ঘরে অবস্থান করছে, আর রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। এই যে একটা ত্রিকোণ তৈরি হয়েছে, এই ত্রিকোণটাকে বলা হয় অর্থ ত্রিকোণ। অর্থাৎ মঙ্গলের এই পরিবর্তনে আর্থিক দিক কিন্তু যথেষ্ট মজবুত হতে থাকবে এই মকর রাশির। এইখানটাতে কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, রাশির উপর দৃষ্টি, তো এই সময়কাল আবার বিশেষভাবে এটাও মনে রাখতে হবে, উচ্চ রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, আর মঙ্গল হচ্ছে একটুতেই ক্রোধ, জেদ, ইগো, ভিড়ে যাওয়া, লড়ে যাওয়া, এগিয়ে চলা, অত্যধিক সাহস, ওভার কনফিডেন্ট, এগুলোও কিন্তু তৈরি করবে মকর রাশির ক্ষেত্রে, এটাও কিন্তু সাবধান। এবং তার সাথে রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর, তো এগুলোতে কী হবে, আরও মানে ভস্যে ঘি ঢালার মতন হয়ে যাবে, একদম দাও দাও করে কিন্তু জ্বলতে থাকবে, এরকম জিনিসটা হবে। অতএব এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে। এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে এই তুলা রাশির উপর, সেরকম আবার দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, আবার সেরকম কিন্তু শনিরও মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। নবম দৃষ্টিতে বিশেষ কৃপা, তাহলে রাহুর উপরেও ওই দৃষ্টিটা পড়ছে ধনসম্পত্তির ঘরে, আর কর্মের ঘরে দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে যা জিনিসটা বোঝা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, সত্যি গ্রহদের অবস্থান মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার বহু দাদা দিদি ভাই বোনদের কোশ্চেন থাকতেই পারে যে আমাদের তো কিছু হলো না, কিছুই বুঝতে পারি না, কোন দিক দিয়ে মঙ্গলের গোচর যাচ্ছে আর কোন দিক দিয়ে শনির গোচর যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আশেপাশে ভালো জ্যোতিষী পরামর্শ নিতে পারেন, এছাড়া আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন।
তবে আমাদের শুল্ক লাগু থাকবে এবং বেশি লোককে দেখা হয় না, যার জন্য একটু সময় লাগে। এক কথায় আমাদের কাছেই দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছেও দেখাতে পারেন। তবে 3টি নক্ষত্রের উপর মঙ্গলের কিন্তু গোচর হবে। 3টি নক্ষত্র কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট দিবে এই সময়কালে মকর রাশিকে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে। তো সবার প্রথম পাচ্ছে 13ই সেপ্টেম্বর মঙ্গল কিন্তু চিত্রা নক্ষত্রে থাকবে। চিত্রা নক্ষত্রটা কার? মঙ্গলের নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এই নক্ষত্রের 2টি চরণ পরে কন্যা রাশিতে, সেরকম 2টি চরণ পরে কিন্তু এই তুলা রাশিতে। তো যখন কন্যা রাশিতে ছিল তখন কন্যা রাশির অধিপতি বুধ, বুধের বুদ্ধি, এই জিনিসটা লেগে গেছিলো। এবার তুলা রাশিতে আসা মানে কি, শুক্রের মূল ত্রিকোণ রাশিতে চলে আসলো। তাহলে এইখানটাতে কী হবে যে নিজের প্রতিভা, নিজের গুণ, নিজের আকর্ষণ ক্ষমতা কর্মক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ শুক্র হচ্ছে কি এগুলোর কারক, ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক। এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মঙ্গলের এই অবস্থানে। এবার যে নক্ষত্র, সেই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা হচ্ছে নির্মাণ কার্য আর মঙ্গলের ঊর্জা। তাহলে নির্মাণ কার্যের সাথে যারা জড়িত রয়েছেন এই সময়কালে, যে কোনো নির্মাণ কার্য, যে কোনো হস্তশিল্পী, যেখানটাতে নির্মাণ তৈরি হচ্ছে, রেগুলার জিনিস তৈরি হচ্ছে বা কোনো দীর্ঘকালীন কোনো কাজ হচ্ছে, এই জিনিসগুলো, কারণ মঙ্গলের কিন্তু যে দৃষ্টিটা, মঙ্গলের যেরকম রাশিকে প্রভাবিত করছে সেরকম মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু কর্মে, চতুর্থ ঘরে মঙ্গল নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে দেখছে, এবং অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে পঞ্চম ঘরকে, বিশ্ব রাশিকেই দেখছে। তো পঞ্চম ঘরটা কি? আর্থিক, অর্থ, মা লক্ষ্মীর ঘর হিসাবে জানি। চতুর্থ ঘরটা হচ্ছে ভূমি এবং নিজের মূল ত্রিকোণ। তাহলে কনস্ট্রাকশনের কাজে এই দিক থেকে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। একটা বিল্ডিং বা একটা কনস্ট্রাকশন তো একদিনে তৈরি হয় না। তো যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটার তো আবার ফিনিশিংয়ের প্রয়োজন, যে ফিনিশিংটা তো দেখার মতন করতে হবে। এই যে ডেকোরেশনের কাজ, বহু রকম আনুষাঙ্গিক বহু কাজ থাকে একটা কনস্ট্রাকশনে। তো সেই সমস্ত কাজের সাথে যারা জুড়ে থাকবেন তাদের কিন্তু একটা বিশেষ এই সময়কালে লাভবান অবস্থা তৈরি হবে। কিংবা যারা কোনো বড় টেন্ডারের আশায় রয়েছেন, টেন্ডার পাবো, এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অর্থাৎ নির্মাণ কাজের দিক থেকে যথেষ্ট উন্নতির জায়গায় এই সময়কালে যাবে এবং আর্থিক দিকটাও যথেষ্ট মজবুত হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। অর্থাৎ এই সময়কালে মঙ্গলের যে ঊর্জাটা, তার সাথে শুক্রের একটা বিশেষ আকর্ষণ, শুক্রের প্রতিভা, শুক্রের গুণ, দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর রাহুর অ্যাম্বিশন একটা অন্য মাত্রা দিয়ে দিবে এই মকর রাশিকে, যে এগিয়ে চলার সাথে সাথে সমস্ত রকম একটা সাপোর্টের পরিবেশ তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রে বড় বড় কনস্ট্রাকশনের ভিত স্থাপন হয়, বড় বড় কোম্পানি উদ্ঘাটন হয় এই নক্ষত্রে, যে ভিত স্থাপন হচ্ছে এই নক্ষত্রে। বড় বড় কাজ, শুভ কাজ, কিন্তু কারণ বিশ্বকর্মার দ্বারা নির্মিত যে জিনিস হয় সেই জিনিসের কোনো রকমভাবে ওই বাস্তুদোষ থাকে না। তো যার জন্য এই নক্ষত্রটা খুব পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রে বহু রকম নির্মাণ কার্যের ভিত স্থাপন করা হয়। খুবই ভালো নক্ষত্র এই চিত্রা নক্ষত্র। এবার এই নক্ষত্রের মাইনাস দিকটা কি, যে কর্মক্ষেত্রে পারাপারি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, কারণ রাশির উপর দৃষ্টি থাকছে, উচ্চ দৃষ্টি। মঙ্গল তার উচ্চ ঘরকে দেখছে, কর্মের ঘরে বসে। অত্যধিক সাহস, অত্যধিক কনফিডেন্ট, পারবো, আমার দ্বারা সম্ভব, এই রকম একটা ওভার কনফিডেন্ট, এই জিনিসটা নিয়ে আসা যাবে না এই সময়কালে। এই চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল থাকবে, একে তো নিজের নক্ষত্রে অবস্থান করছে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম নিজের উচ্চ ঘরকে দেখছে। অতএব এই জিনিস থেকে যথেষ্ট সাবধান, যে অত্যধিক আত্মবিশ্বাস, এই জিনিসটা কিন্তু থাকবে এই সময়কালে। এই জিনিসটা থেকে সাবধান। এবং মঙ্গল অত্যধিক ভিড়ে যাওয়া, গণ্ডগোল, অশান্তি, এইগুলো জিনিসও করিয়ে ফেলে। অতএব কর্মক্ষেত্রে যার যেটা সম্মান সেই জিনিসটা দিতে হবে। কাগজপত্র, হিসাব মেনটেন সব কিছু কিন্তু করতে হবে, কারণ শনি কিন্তু রাশির অধিপতি বক্রী অবস্থায় আবার তৃতীয় ঘরে মীন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে। অতএব এই জায়গাটা একটু দেখে শুনে চলতে হবে মকর রাশিকে। তো এরপরে চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রের যে সিম্বল দেখা যায় একটা ছোট্ট চারা গাছ, এর অধিপতি হচ্ছে রাহুদেব এবং দেবতা হয়ে গেল হচ্ছে বায়ুদেব। এই নক্ষত্রটাও ভালো।
এই নক্ষত্রে গতি জিনিসটা চলে আসবে, প্রচণ্ড গতি চলে আসবে এই নক্ষত্রে। কারণ রাহুর নক্ষত্র, মঙ্গলের অবস্থান, তো মঙ্গলের ঊর্জাকে আরও বৃদ্ধি করে দিবে রাহু তো এই জিনিসটা বৃদ্ধি করে দেবে মঙ্গল আর রাহুর এই কম্বিনেশনে এই জিনিসগুলো বৃদ্ধি পেয়ে যায়। এবং তার মধ্যে অধিপতি দেবতা হচ্ছে বায়ু তো কোনো সময় এক জায়গায় থাকে না, ও তো আরও বৃদ্ধি হয়ে যায়। তো বায়ু জিনিসটা এরকমই যে পরিবেশের চারিদিকে ছড়িয়ে পড়ে, তো সেই জিনিসটা কিন্তু অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের অ্যাম্বিশন, নিজের চিন্তাধারা, সেই জিনিসটা কিন্তু বিস্ফোরক হয়ে যাবে। তো অর্থাৎ এই জায়গাটাতেও কিন্তু একটা খুব ভালো সাতী নক্ষত্র, কর্মক্ষেত্রে বিশেষ গতি লাভ করে নেবে, নিজের অ্যাম্বিশনটাকে পূরণ করতে পারবে। মঙ্গল জিনিসটা কি ঊর্জা, অতএব কর্মক্ষেত্রে সেই গতি জিনিস থাকবে, আত্মবিশ্বাস আসবে, করার কর্মদক্ষতাটা বৃদ্ধি পাবে। এবং কর্মের ঘরে এই নক্ষত্রে অবস্থান করা মানে বুদ্ধি হয়ে যাবে তীব্র, বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে এবং দূরদর্শী সম্পন্ন হবে। যে কোনো দীর্ঘকালীন যোজনা যে সেটাকে কিন্তু পূরণ করার ক্ষমতা থাকবে এই সময়কালে। এই সাতী নক্ষত্র বড় বড় ব্যবসায়িকদের জন্মছকে পাওয়া যায়, এদের নির্ণয় নেওয়ার ক্ষমতা খুব ভালো হয়। তবে সাতী নক্ষত্রের একটা জিনিস কি মাইনাস দিক হচ্ছে যে নিজের আলোচনা কিন্তু একদমই সহ্য করতে পারে না, এটা হচ্ছে মেন জিনিস। এরা যদি নিজের আলোচনাকে সংশোধন করে এগিয়ে চলে তাহলে কিন্তু যথেষ্ট আবার ভালো ফল পায়। তবে সাতী নক্ষত্রের কিন্তু পেশেন্স, ধৈর্য এই জিনিসটাও থাকে, কারণ এদের জীবনে কিন্তু ঝড়ঝাপটা আসে, সেই ঝড়ঝাপটাকে আবার মেনটেন করে কিন্তু জীবনে এগিয়ে চলে। কারণ বায়ু যেরকম ভালো জিনিসটা নিয়ে আসে জীবনে, সেরকম কিন্তু ঝড় তুফান এগুলোও কিন্তু নিয়ে আসে। অর্থাৎ এরা মানে খুব ধৈর্যশীলও হয় এই সাতী নক্ষত্র। অর্থাৎ এদের জীবনে বা কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন আসে, যে কোনো একটা ঝড়ঝাপটা হয়ে গেল, যে কর্ম শেষ চলে গেল, সেই কর্মে আবার কামব্যাক হবে। অনেকে কী করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে পালিয়ে চলে যাবে, ব্যবসাই করবে না। কিন্তু সাতী নক্ষত্রের ব্যক্তিরা বা জাতকরা সেই ঝড়কে নিজের বুদ্ধি, নিজের কৌশলের দ্বারা সেটাকে সামলায় এবং পরবর্তীতে কিন্তু আবার সেই জায়গাতে ফিরে যায়। এটা কিন্তু সাতী নক্ষত্রের নিয়ম। এর 4টি চরণই তুলা রাশিতে পড়ে এবং শুক্র রাহুর মানে শুক্রের ঘরেই কিন্তু রাহুর এই নক্ষত্রটি পড়ে, যার জন্য খুবই প্রসিদ্ধ হয় এরা জীবনে। অর্থাৎ কর্মঘরে, কর্মের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান কর্মক্ষেত্রে যথেষ্ট প্রসিদ্ধি বৃদ্ধি করবে এই সময়কালে মকর রাশির। তবে সাতী নক্ষত্র কিন্তু আবার খুব মানে চঞ্চল হয়, এক জায়গায় স্থির থাকতে পারে না। অতএব মাইন্ডকে কিন্তু আমি প্রথম থেকে বলছি, মাইন্ডকে কিন্তু এই নক্ষত্রে মানে একটা প্রভাব দেবে, স্থিরতা বজিয়ে রাখতে হবে, যে কোনো কাজে ফোকাস জিনিসটা যথেষ্ট ভালো রাখতে হবে। কারণ মঙ্গল এই নক্ষত্রে এসে কিন্তু রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আবার চতুর্থ ঘরেও দৃষ্টি দিচ্ছে। আর মঙ্গল কি একটুতে অধৈর্য হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু করলে চলবে না এই সময়কালে এই মকর রাশির। জীবনে এগিয়ে চলার যে অ্যাম্বিশন, এটা কিন্তু অন্যরকম হবে অন্যদের থেকে। এদের এই নক্ষত্রটার এতটাই প্রভাব, মানে এই নক্ষত্রের উপর মা সরস্বতীর একটা বিশেষ অশেষ কৃপা থাকে। এবং এই নক্ষত্রের যে এলিমেন্ট জিনিসটাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু অগ্নি। তো অগ্নি কী হয়, যে মনের ভিতরের যে আগুন, সেটাকে কি হয় যে বায়ু কিন্তু সেই মানে অধিপতি দেবতা বায়ু, তাহলে কি করবে, ভিতরের আগুনকে কিন্তু আরও জ্বলতে সাহায্য করবে। অর্থাৎ মনের ভিতরের যে একটা অ্যাম্বিশন, সেটা কিন্তু আরও তীব্র হয়ে যায় যদি এরা নিজেদের কাজের বা কর্মক্ষেত্রে নিজেদের ফোকাসটাকে মানে ঠিক মতন করে রাখে। আর কর্মের ঘরে মঙ্গলের এই অবস্থান, অর্থাৎ কর্মের দিক থেকে কিন্তু একটা বিশেষ ভালো জায়গায় নিয়ে যাবে। এবং পুরুষার্থ হচ্ছে এর মেন জিনিস, হচ্ছে পুরুষার্থ, সেটা হচ্ছে অর্থ, টাকা পয়সা, এগুলো জীবনে ইনকাম করাই হচ্ছে এদের মূল পুরুষার্থ। তো মঙ্গলের এই কর্মের ঘরে অবস্থান অর্থের দিক থেকে যথেষ্ট একটা ভালো অবস্থান। এই নক্ষত্রে থাকাকালীন কোনো সময় গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে বা দূরে থাকতে হবে। যেখানটাতে মানে খারাপ জিনিসটা, সেই নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হবে। কারণ রাহুর নক্ষত্র অবস্থান করছে আর মঙ্গল কিন্তু এই কর্মের ঘরে, তো শর্টকাট পদ্ধতিও দিবে, যে বেআইনি পদ্ধতিতে ইনকাম করো সেই জায়গাগুলোও দিবে কিন্তু। অতএব সেদিক থেকে কিন্তু যথেষ্ট দূরে সরে থাকতে হবে, না তো কিন্তু আবার বিপরীত প্রভাব হবে। কারণ বায়ু তো এর অধিপতি দেবতা, যেরকম এক জায়গায় স্থির থাকবে না, ফোকাস করিয়ে দিবে। অতএব মান সম্মান কিন্তু হানাহানির প্রবলেম থাকতে পারে। তবে এই নক্ষত্রে বিশেষ করে লাভবান হবে যারা কর্মের ক্ষেত্রে বলছি, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে কথাবাচক হিসাবে কাজ করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএ, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো
একটা প্রভাব পড়বে, কারণ রাহু এ সময় কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে। খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, এই সমস্ত কাজ দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার কোনো কোম্পানি দেখা হলে যে কোনো কিছু লঞ্চ করছে বা কোনো নিজের ব্যবসাকে প্রচার করে বেড়াচ্ছে, এই প্রচার জিনিসটাও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে, কারণ বায়ু কিন্তু এক জায়গায় থাকে না। এটা কী হবে যে নিজের একটা কোনো কোম্পানির প্রোডাক্ট প্রচার করছে, সেই জিনিসটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে, সেটা কিন্তু সমাজে ছড়িয়ে যাবে। এই সময়কালে যারা গাড়ি ঘোড়ার গাড়ির ব্যবসা সাথে যুক্ত রয়েছেন, কোনো লাক্সারি আইটেমের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। দীর্ঘকালীন কোনো কাজ করছেন, সেই কাজগুলোতে সফলতা পাবে। যেমন যারা বিমানবন্দরের কাজের সাথে যুক্ত রয়েছেন বা এয়ার হোস্টেস হিসাবে কাজ করছেন, আবার কেউ বিদেশে কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যাংকে কাজ করছেন, সেই দিক থেকে যথেষ্ট ভালো হবে। যারা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। ভ্রমণ জাতীয় কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে ভালো হবে। এই সময়কালে কোনো কোম্পানি যদি উদ্ঘাটন জিনিস বা কোনো একটা প্রোগ্রাম বা নিজের ব্যবসাকে শুরু করা, সেই জিনিসটাও কিন্তু ভালো হবে এই নক্ষত্রে থাকাকালীন, কারণ সমাজে একটা প্রভাব পড়ে যাবে, বিকশিত হয়ে যাবে। এক কথায় বলতে গেলে যে সব লোক জানতে পারবে এই সময়, অ্যাডভার্টাইজ তো বায়ু চারিদিকে ছড়িয়ে যাবে, এই প্রভাবটা থাকে কিন্তু এই সাতী নক্ষত্র। অতএব মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো। তবে যেটা মাইনাস দিক সেটা তো তুলেই ধরলাম, যে ক্রোধ, জেদ, ইগো এগুলো থাকবে। এগুলো দিক থেকে যথেষ্ট ডিসিশন নিতে হবে, ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই সাতী নক্ষত্রেও পাবে। এরপরে অক্টোবরের 13 তারিখে চলে আসবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের 3টি চরণই পরে হচ্ছে এই তুলা রাশিতে এবং একটি চরণ পরে হচ্ছে বৃশ্চিক রাশিতে। তো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হয়ে গেছে অগ্নিদেব, তার সাথে হয়ে গেছে আবার ইন্দ্রদেব। তো এইখানটাতে কী হবে, যারা কর্ম করছেন তারা প্রশংসিত হবে নিজেদের কর্মের জন্য। এটাও কিন্তু একটা ভালো পাওনা, কারণ যে বিশাখা নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজগেট, এবং তার সাথে কিন্তু দেওয়া হয়েছে ওই কুমারের চাক, যেখানটাতে মাটি দিয়ে নিজের মনের যে আইডিয়া সেটাকে হাতের কাজের দ্বারা রূপান্তরিত করা, যে কোনো পাত্রে রূপান্তরিত করে দেওয়া, অর্থাৎ মনের ভিতরের যে আগুন সেটাকে নিজের হাতের কর্ম দিয়ে সেই একটা রূপ দিয়ে দেওয়া, সেটাও কিন্তু বুঝায়। আর এই নক্ষত্রে মনের ইচ্ছাকেও পূরণ করা বুঝায়, কারণ রাজদরবার, রাজগেট, একটা বড় বড় লক্ষ্যে নিজেকে পৌঁছে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝায় এই সময়কালে। কারণ আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় করে আসতো, রাজ্য জয় করতো, তাদেরকে সম্মান দেওয়ার জন্য কিন্তু বড় বড় রাজগেট তৈরি করা হতো রাস্তার মাঝে। সেই জিনিসটা, এটা সম্মানের একটা জিনিস বুঝাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সম্মান লাভের প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশির। অর্থাৎ মকর রাশির যে বিপরীত পরিস্থিতি দেখেছিল এক সময়, সেটা কিন্তু এখন অন্য মাত্রায় নিয়ে যাবে। মান সম্মানের অধিকারী হবে কর্মক্ষেত্রে, নিজেদের কর্মের জন্য 10টা লোকের কাছে পুরস্কৃত, নিজের সম্মান আরও বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট সাবধানে এগোতে হবে, বুঝে সুঝে এগোতে হবে। এর আগেতে বহু ধোকাদারি থেকে আরম্ভ করে সব কিছুই হয়েছে। তো বিশাখা নক্ষত্রেও কিন্তু সেরকম একটা সম্ভাবনা থাকে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের ঘরে এবং মঙ্গলের উপর এবং রাহুর উপরে, তো সেই জিনিসটা ঘটবে না। তাও একটা বলে রাখি, অনেকে কিন্তু বিশাখা নক্ষত্রের মাইনাস দিকটা হচ্ছে কি, যে বিশাখা নক্ষত্র সবসময় আবার মাইনাস দিক চিন্তা করে, এই বুঝি আমার চাকরি থাকবে কি থাকবে না, আমার কর্মটা চলে যাবে নাকি, আমি পারবো কি না, এই জিনিসগুলো কিন্তু ভাবে। কারণ এর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র কিন্তু নিজের সিংহাসন নিয়ে চিন্তা করে। অতএব এদিক থেকে কিন্তু খুবই একটা টেনশনে থাকে বিশাখা নক্ষত্র। এবং বিশাখা নক্ষত্রের আরও একটা মাইনাস দিক হচ্ছে যে যতটা পায় ততটাতে কিন্তু সন্তুষ্ট থাকে না। এরা কিন্তু ভাবে যে আরও যদি কিছু বেশি পাওয়া যেত জীবনে, এই জিনিসটাও কিন্তু থাকে। যে জিনিসটা পেয়ে গেল জীবনে, তার থেকেও বেশি আশা করে যে এইটুকু আরও যদি কিছু পেতাম জীবনে, এই জিনিসটাও কিন্তু থাকে বিশাখা নক্ষত্রে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এই 3টি নক্ষত্রকে নিয়ে বলার জন্য। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বজরংবলীর পূজার কাজে জটাল আর নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তবে এই 3টি নক্ষত্র যথেষ্ট ভালো ফল দিবে। এই মকর রাশিকে জীবনযাত্রা কিন্তু অন্য মানে নিয়ে যাবে, এটাই কিন্তু বুঝাচ্ছে এই 3টি নক্ষত্রের মঙ্গলের এই অবস্থান। তবে নিজের ইগো, ক্রোধ, জেদ এদিক থেকে সাবধান। কোনো সময় গণ্ডগোল, অশান্তি, শর্টকাট পদ্ধতি, এদিক থেকে সাবধান। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।